পাকিস্তানের পাঞ্জাবে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে অন্তত ১৩ জনের মৃত্যু, আহত আরও ৯২। ক্ষতিগ্রস্ত অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরনো দালান। ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে উচ্চ সতর্কতা। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থিরতা কমছে না। নিত্য নতুন শর্তে আরও জটিল হয়ে উঠছে চুক্তির বাস্তবায়ন। এবং ইসরায়েলের হামলায় গাজার চিকিৎসকের ৯ সন্তান নিহতের পর শেষ সন্তানও মারা গেল ক্ষুধার যন্ত্রণায়। তীব্র অপুষ্টিতে ৭০,০০০ শিশু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৯২ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধূলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল। ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। এর মধ্যে কেরালায় ৯৫, তামিলনাড়ুতে ৬৬ এবং মহারাষ্ট্রে ৫৬ জন আক্রান্ত রয়েছেন। মোট আক্রান্তের ৮৫% বেশি এই ৩ রাজ্যে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। বিশেষজ্ঞরা বলছেন, অমিক্রনের উপভ্যারিয়েন্ট এই নতুন সংক্রমণের পেছনে দায়ী হতে পারে, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে এখনও ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেনি। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে ভারত। এতে বিপদে পড়ে পাকিস্তানের কোটি কোটি মানুষ। এরপরেই ভারতের পানি বন্ধে প্রতিক্রিয়ায় জোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে দেশটি। ভবিষ্যতে যাতে আর কোনো দেশ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে বিশ্বজুড়ে একটি ঐক্যমত্য গড়ে তোলারও আহ্বান পাকিস্তানের। ইমতিয়াজ আহমদের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে ভারত। এ ঘটনাকে ইস্যু করে ১৯৬০ সালের সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও পানি চুক্তি এখনও পুনরায় কার্যকর হয়নি। সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় দুই দেশের সম্পর্কে এখনও উত্তাপ রয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত মন্তব্য করছে। এমন অবস্থায় পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান। পাকিস্তান বলছে, ভারতের পানি নিয়ে পদক্ষেপে বিপদে পড়েছে দেশটির কোটি কোটি মানুষ। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনও করেছে দেশটি। এদিকে ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের পর দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো শেষ করার ঘোষণা দেয় পাকিস্তান। ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানির নিরাপত্তা নিশ্চিতে ডায়ামার ভাষা ড্যাম সহ সব হাইড্রো প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার কথা বলেন পাকিস্তানের ফেডারেল পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। ভারতের পানি আগ্রাসনের প্রেক্ষিতে আমরা দেশের সব জলসম্পদ প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পানি নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আসন্ন বাজেটে এই প্রকল্পগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, যেসব নদীর ওপর ভারতের অধিকার রয়েছে সেগুলো থেকে পাকিস্তানকে পানি দেওয়া হবে না। এর জবাবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, এ ধরনের চিন্তা পাগলামি ছাড়া কিছু নয়। প্রায় ২৪ কোটি মানুষের পানি বন্ধ করা বাস্তবিকভাবে অসম্ভব। শুধু একজন উন্মাদ ব্যক্তি ভাবতে পারে যে ভারত পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে। ভারত যখন একতরফাভাবে পানি চুক্তি স্থগিত করে, তখন প্রধানমন্ত্রী মোদী চেনাব, ঝেলম ও সিন্ধু নদীতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। এসব নদীর পানি মূলত পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত। ভারতের পরিকল্পনা অনুযায়ী একটি সম্প্রসারিত খাল নির্মাণের মাধ্যমে
চেনাব নদী থেকে বর্তমানে প্রতি সেকেন্ডে 40 ঘনমিটার পানির পরিবর্তে 150 ঘনমিটার পানি সরিয়ে নেওয়া সম্ভব হবে। পাকিস্তানের কৃষির 80% এবং প্রায় সব জলবিদ্যুৎ প্রকল্প সিন্ধু নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। ভারতের এ ধরনের পদক্ষেপে পানি নিয়ে দেশটিতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা পাকিস্তান সরকারের। গেল শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘে সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা বিষয়ে আয়োজিত এক বৈঠকে উদ্বেগ জানায় পাকিস্তান। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় ভারতের এমন পদক্ষেপ পাকিস্তানকে যেন মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে ঠেলে না দেয় সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া হয়। জাতিসংঘের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিশ্বজুড়ে একটি ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানায় দেশটি, যাতে কোনো দেশ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। পরমাণু চুক্তি নিয়ে অস্থিরতা কমছে না যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। চুক্তির বিষয়ে ওয়াশিংটন ও তেহরান 5 বার বৈঠকে বসলেও নিত্য নতুন শর্তে আরও জটিল হয়ে উঠছে চুক্তির বাস্তবায়ন। তবে ইরানের পরমাণু কার্যক্রম মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াবে এমন দাবি করে এলেও নিজেদের পরমাণু কর্মসূচি আরও জোরদারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলার গুঞ্জনে নতুন করে সংঘাতের মেঘ জমতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের আকাশে। বাকিটা বিন ইয়ামিনের রিপোর্টে। পরমাণু চুক্তি কার্যকরে শুক্রবার ইতালির রোমে 5ম দফা বৈঠক করে ওয়াশিংটন ও তেহরান। তবে এবারের বৈঠকেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দুপক্ষ। নিত্য নতুন শর্ত এবং কেউই কাউকে ছাড় না দিয়ে আলোচনার টেবিল ছাড়ায় চুক্তিটি নিয়ে বাড়ল অনিশ্চয়তা, জটিল হয়ে গেল এর বাস্তবায়ন। ইরানের বর্ধিত পারমাণবিক কার্যক্রম মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াবে এমন আশঙ্কার কথা বহুদিন থেকেই জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই পরিপ্রেক্ষিতে দেশটির পারমাণবিক কার্যক্রম কমাতে বেশ তৎপর হয়ে উঠেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম কার্যক্রমের 60% বন্ধ করে দিক। পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত রাখতেও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এমন শর্তকে পুরোপুরি বেআইনি ও বাড়াবাড়ি বলে প্রত্যাখ্যান করে খামেনির দেশ। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধি নিয়ে উদ্বেগ জানালেও নিজেদের ইউরেনিয়াম খনন ও শোধন কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তি বাড়াতে এ সংক্রান্ত 4টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়ামে স্বনির্ভর হতে, এর উত্তোলন ও পরিশোধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ দেয়া হয় এসব আদেশে। বৃহৎ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক রিঅ্যাক্টর তৈরির আদেশ দিয়েছেন ট্রাম্প। এসব রিঅ্যাক্টরের জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর কথা বলেন তিনি। নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, পারমাণবিক খাতে যুক্তরাষ্ট্রকে তিনি শীর্ষ শক্তি হিসেবে গড়ে তুলতে চান। বিশ্লেষকরা মনে করছেন এ কারণেই ইরানের কর্মসূচি সীমিত করে নিজেদের ইউরেনিয়াম উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। This country is paying billions and billions of dollars and then gives student loans and they have to pay back the loans. So Harvard's going to have to change its ways. এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দেশটি আকাশযুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ মজুত করছে এবং একটি বিমান মহড়াও চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানায় গণমাধ্যম CNN। তবে ইসরায়েলের এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য এসব চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছে তেহরান। ইসরায়েলের যে কোনো হামলার কড়া জবাব দেয়া হবে বলেও এর আগে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছিল ইরানের পররাষ্ট্র দপ্তর। বিন ইয়ামিন, RTV। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় খান ইউনুসে এক চিকিৎসক ডক্টর আলা আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছেন। একই সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় 4 বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় এখন 70,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পর্যাপ্ত খাবার না থাকায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু মিছিল। এদিকে বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 100টি সহায়তা ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা 2 লাখ মানুষের প্রয়োজনের তুলনায় নগণ্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব।
ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে আজ সকালে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু এবং ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় একটি ব্যক্তিগত বাড়ি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেনকো জানান, ড্রোন হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কিয়েভে হামলার পরও দুই দেশই ৩০৭ জন করে সেনা সদস্যকে মুক্ত করেছে। প্রযুক্তি খাতে একের পর এক চমক দেখাচ্ছে চীন। এবার ট্রাফিক নিয়ন্ত্রণে রোবটের সহায়তা নিচ্ছে দেশটি। মাল্টি মডেল এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই রোবট। আশপাশের পরিবেশ বুঝে কাজ করতে সক্ষম করেই এগুলোকে তৈরি করা হয়েছে। কেউ সিগন্যাল না মানলেই আটকে দিতে সক্ষম এই চীনা ট্রাফিক রোবট। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, টহল এবং আইন প্রয়োগের ক্ষেত্রে রোবটের সহায়তা নিতে শুরু করেছে পুলিশ বিভাগ। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশকে সহায়তা করে আসছে এগুলো। হিউম্যানয়েড এসব রোবট মাল্টি মডেল এআই প্রযুক্তির মাধ্যমে আশপাশের পরিবেশ বুঝে কাজ করতে সক্ষম। স্থানীয় বাসিন্দা শি ইউ জানান, রোবট দিয়ে ট্রাফিক পরিচালনা মানুষকে নিয়মকানুন স্মরণ করিয়ে দেওয়ার এক অসাধারণ পদ্ধতি। প্রথমবারের মতো আমি কোনো রোবটকে ট্রাফিক পরিচালনা করতে দেখছি, যা আমাদেরকে ট্রাফিক নিয়ম মেনে চলার কথা মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা অসাধারণ উপায়। পুলিশ বিভাগ তাদের আধুনিক সরঞ্জামে যুক্ত করেছে রোবট কুকুরও। সম্প্রতি এক মহড়ায় একটি স্কুলে হামলার অনুশীলনে সন্দেহভাজনকে প্রাণঘাতী নয় এমন একটি জাল ছুড়ে দিয়ে আটকে দেয় এই রোবট কুকুর। এই রোবট কুকুরগুলো ব্যবসায়িক এলাকা, কৃত্রিম লেক ও আইটি পার্কে নিয়মিত টহল দেয়া, পরিচয় যাচাই বাছাই ও নিরাপত্তা তৎপরতায় ব্যবহার হচ্ছে। মাথায় থাকা 360 ডিগ্রি প্যানারোমিক ক্যামেরা এবং 4টি লেন্স রোবট কুকুরগুলোকে বাস্তব পরিস্থিতি নজরদারি করতে সাহায্য করে। এগুলোর আরও একটি বিশেষত্ব হলো এরা নিজে নিজেই টহল দিতে সক্ষম। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। চীনে শেষ হয়েছে 6 দিন ব্যাপী দ্বিতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মশালা। এতে অংশ নিয়েছেন 34টি দেশ ও সংস্থার কর্মকর্তারা। এবারে কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মশালায় আছে রোবট, স্মার্ট গাড়ি ও ক্লাউড প্রযুক্তি নির্ভর এক এমব্রয়ডারি মেশিন, যা মাত্র 3 মিনিটে যে কোনো ডিজাইন তৈরি করতে সক্ষম। চীনের এই প্রযুক্তি দেখে মুগ্ধ হয়েছেন প্রদর্শনীতে আসা বিশ্ব নেতারা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার শুরু হওয়া 6 দিনের দ্বিতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মশালায় অংশ নেন 34টি বিশ্ববিদ্যালয় ও সংস্থার কর্মকর্তারা। চংকুয়ান ছুন ইনোভেশন জোনে হওয়া এই প্রদর্শনীতে অতিথিরা দেখেছেন রোবট, স্মার্ট গাড়ি ও ক্লাউড প্রযুক্তি নির্ভর এমব্রয়ডারি মেশিন, যা মাত্র 3 মিনিটে যে কোনো ডিজাইন তৈরি করতে পারে। এমন আয়োজন দেখে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন কর্মশালায় অংশ নেয়া বিদেশি প্রতিনিধিরা। এ সময় চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করেন তারা। আমি এখনকার প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে খুব খুশি। পশ্চিমা দেশগুলো সাধারণত তাদের জ্ঞান সবার সাথে ভাগ করে না, কিন্তু চীন সহযোগিতার পথে হাঁটছে। এটাই আমাদের জন্য বড় সুযোগ। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ।